নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা আলোচনা করব যেটা সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। কারণ দেখুন, রিসেন্টলি বাংলাদেশের সেনাপ্রধান এমন একটা কাজ করেছে যেটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশ বর্তমানে ভয় রয়েছে। আজকে কি হয়েছে সেটাই আলোচনা করব আপনাদের সঙ্গে। চলুন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি আমাদের ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন, ডাইরেক্ট ফোনে কথা বলেছেন। হঠাৎ করে কেন এই ধরনের তৎপরতা? প্রথম কথা এটাই যে এতদিন পর হঠাৎ করে কেন এই তৎপরতা শুরু করলো বাংলাদেশের সেনাপ্রধান? তাহলে কি আমরা যেটা আশঙ্কা করছিলাম সেটাই বাংলাদেশে হচ্ছে? মানে এক কথায় বলতে পারি, আশঙ্কা বলা ভুল হবে, আশা করছিলাম সেটাই কি আমরা এখন পাবো আগামী দিনে বাংলাদেশে? তাহলে কি হঠাৎ করে বাংলাদেশের সেনাপ্রধান ভয় পেয়ে গেলেন? খেলাটা কি ঘুরে গেল একটু অন্যদিকে? কি মনে হচ্ছে? দেখুন, গতকাল বাংলাদেশ থেকে যে খবরটা এসেছে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানকে ডাইরেক্ট ফোন করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন এই ফোন করার পেছনে কি কি রিজন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে বিগত কয়েক মাস ধরে ভারত এবং বাংলাদেশের সেনার মধ্যে ডাইরেক্ট কথোপকথন হচ্ছিল না। তার রিজনও একটা ছিল, সেটা বড় রিজন। আর ভারত সরকার, বিশেষ করে ভারতের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধানের কলকে ব্লক লিস্টে করে রেখেছিল। এগুলো মানে বুঝতে কারোর বাকি নেই যে বাংলাদেশ এখন ভারতের কাছে কোনো মাইনেই রাখে না। ভারত যেভাবে সামরিক চাপ সৃষ্টি করেছে বাংলাদেশের উপর, তাতে ইন্টারন্যাশনাল মিডিয়ার নজরে এসেছে। আর বাংলাদেশের সেনাপ্রধানেরও মাথায় হয়তো কোনো কিছু একটা প্যাঁচ খেলছে। আর সবচাইতে মজার বিষয় কি জানেন তো? এই সেনাপ্রধান যে এই কাজটা করেছে, ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছে, এটা কিন্তু সম্পূর্ণ বাইপাস করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, মানে বাংলাদেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আর কি বলা যেতে পারেন। তিনি প্রধান উপদেষ্টা তো আমি বলবো না ওনাকে, উনি এখন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন বাংলাদেশের। তো ওনাকে কিন্তু বাইপাস করে সেনাপ্রধান এই কাজটা করেছে ভারতের দিকে। এখন কি কারণে করেছে তার কয়েকটা রিজন আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, এই ধরনের তৎপরতার একটা তো বড় কারণ আছে, তাই না? তবে একটা নয়, আরো অনেক কতগুলো কারণ আছে, আমি সেটা বলছি। প্রথমত, যে ভারত বাংলাদেশ সীমান্তের এই যে 4,000 কিলোমিটার এলাকা, এখানে সেনা তৎপরতা কিন্তু ভারত 2024 জুলাইয়ের পর থেকেই কিন্তু বাড়াতে শুরু করেছে। কন্টিনিউয়াসলি এখনো বাড়ছে, একভাবে বেড়ে যাচ্ছে। মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে কোয়ান্টিটি, সেটা কিন্তু ধীরে ধীরে এই সাইডে বাড়তেই চলেছে। তাই সেনা তৎপরতা প্রত্যেকটা ক্যাম্পে বেড়েছে। এতে বাংলাদেশের একটু চিন্তা হয়েছে। দ্বিতীয়ত, ভারতের যে চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডর, সেই শিলিগুড়ি করিডরে নোটাম জারি করা হয়েছে। নোটাম কেন জারি করা হয়েছে? বারবার বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের হুমকি আমাদের আসছিল। তো স্বাভাবিক, সেই জায়গায় দাঁড়িয়ে এই হুমকির ওপর ডিপেন্ড করে তো আমরা থাকতে পারি না, আমাদেরকেও নিজেকে কিছু একটা করতে হবে। তার জন্য কি করা হয়েছিল? নোটাম জারি করা হয়েছিল। আর এই চিকেন নেকের আশেপাশে 3টে সেনা ঘাঁটি, সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল। সামরিক ঘাঁটি বলতে দেখুন, আমাদের বিহারে একটা সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, পশ্চিমবঙ্গে চোপড়াতে একটা সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, আর আসামে একটা সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র এই 3টে সামরিক ঘাঁটি তৈরি করেই কিন্তু ভারত চুপ নেই। এরপরেও আরও একটা নতুন সামরিক ঘাঁটি বাংলাদেশের বর্ডারের কাছে হতে চলেছে, সেটা হচ্ছে মিজোরামে। আর এই মিজোরামে রিসেন্টলি আমাদের ভারতের সেনা আধিকারিক, একজন বড় আধিকারিক গিয়ে ওখানে সার্ভে করে এসেছেন, ওখানকার সমস্ত ডিটেলস চেক করে এসেছেন। তাই হতে পারে বাংলাদেশের সেনাপ্রধানের ভয় একটু বেশি ভেতরে চলে গিয়েছে। এখন দেখুন, বলতে পারেন যে বাংলাদেশের সেনাপ্রধান তো তার জায়গাতে ঠিকই রয়েছে, সে কেন ভারতের ওপর ভয় করবে? স্বাভাবিক ব্যাপার। 2024 সালের জুলাইয়ে যখন শেখ হাসিনা ভারতে চলে আসে, ঠিক তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি হ্যান্ডেল করছিল এই ইউনূস চাচা। তো স্বাভাবিক ব্যাপার, মোহাম্মদ ইউনূস যখন আসেন, তারপরে এই রাজনীতি উগ্রতা ছিল, তারা বলেছিল সংস্করণ করবে, রাজনীতির স্থিতিশীলতা আনবে, তারপর ইলেকশন করাবে। স্বাভাবিক ব্যাপার, 6 মাসের মধ্যে ইলেকশন হওয়া উচিত ছিল, সেটা হওয়া সম্ভব হয়নি। 1 বছরের মধ্যে হওয়ার কথা ছিল, সেটাও সম্ভব হয়নি। তো এখন বর্তমানে ডিসেম্বর চলছে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 1.5 বছর হয়ে গেল। এরপরে ইউনূস ডিটেলস দিয়েছেন যে ইলেকশন কবে হবে? ফেব্রুয়ারি মাসে।
1.5 বছর পর ইলেকশনের ঘোষণা দেওয়ার পরেও যদি ইলেকশন ঠিক টাইম মতো না করতে পারে, তাহলে কিন্তু এই ডেটকে পিছানো সম্ভব নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো চাইছে যে বাংলাদেশের ইলেকশন আরো কয়েক মাস, আরো কয়েক বছর লেট হোক, কারণ সে তার জায়গাটা পাকাপোক্ত করতে পারবে তবেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চিন্তা ভাবনায় জল ঢালতে চলেছে সেনাপ্রধান। কারণটা কি? সেনাপ্রধানও বুঝতে পেরে গিয়েছে ভারত যেভাবে সামরিক তৎপরতা বাংলাদেশের আশেপাশে বাড়াচ্ছে, ভারত যেভাবে চিকেন নেককে টাইট করে ফেলেছে, ভারত যেভাবে ব্যবসার দিক থেকে বাংলাদেশকে কোণঠাসা করেছে, রাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে কোণঠাসা করেছে, ঠিক শুধুমাত্র ভারত নয়, আরও বৈদেশিক যে সমস্ত শক্তি তারাও রয়েছে। কেমন? ধরুন, ইউনাইটেড নেশন, জাতিসংঘের একটা রিসেন্টলি বিবৃতি এসেছে, জাতিসংঘ বাংলাদেশকে কিন্তু একদম ধমকি দেওয়ার মতো দিয়ে দিয়েছে, সতর্ক বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা খুব তাড়াতাড়ি ইলেকশন সম্পন্ন করো, সুসংগঠিত এবং যে নর্মাল সাধারণ মানুষ যেন ইলেকশনে যোগ দিতে পারে সেই ব্যবস্থাটা করো। ওদিকে আবার আমেরিকা নোটিশ দিয়েছে, যারা ট্রাভেলার আর কি, তাদেরকে নোটিশ দিয়েছে যে বাংলাদেশে ট্রাভেল করতে এই মুহূর্তে যাওয়া হবে না, যদি যাই তাহলে সম্পূর্ণ তাদের ডিপেন্ড, যারা যাবে তাদের ওপর সমস্ত দায় দায়িত্ব। আর গেলে কি কি করতে হবে, কোন কোন এলাকায় যাওয়া হবে না, সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বাংলাদেশের মান কিন্তু অনেকটাই নেমে গিয়েছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত এলাকাগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্য একটা বিরাট ফেমাস একটা জায়গা। তো স্বাভাবিক এই সব জায়গাগুলোতে বৈদেশিক প্রচুর মুদ্রা আসে এবং বৈদেশিক বিভিন্ন ট্যুরিস্ট আমাদের যেমন ভারতে আসে তেমন বাংলাদেশেও আসে। তো এই জন্যই বাংলাদেশ এখন দেখছে তার ছবি কিন্তু সারা বিশ্বে খারাপ হতে চলেছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও 2024-এর পরে কিন্তু ইলেকশন আর দেরি করতে পারবে না। এখন ইউনূস যদি ইলেকশন দেরি না করতে পারে, তাহলে যে তার পাত্তা বাংলাদেশ থেকে কেটে যাবে, এটা কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাই সে তার পিঠ বাঁচানোর জন্য দল পাল্টিয়ে ফেলেছে। ইউনূসকে না জানিয়ে যখন ভারতের সেনাপ্রধানের সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করা, ভারতের সেনাপ্রধানের সঙ্গে যে ফোনালাপ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এর আগে কি দেখলাম যে বাংলাদেশের যে সমস্ত ছাত্র সমাজ, ছাত্র নেতা যারা ছিল, তারা ভারতের চিকেন নেককে কতবার কেটে ফেললো, কতবার ভেঙে চুড়ে ফেললো, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভারতের শিলিগুড়ি করিডরকে কতবার দখল করে ফেললো, বাংলাদেশ থেকে কলকাতাকে কতবার দখল করলো, তার কোনো রকম হিসাব এখনো পর্যন্ত আমরা পাইনি। তারা একদিনে ভারতের কলকাতাকে দখল করে ফেলেছিল। তো এই ধরনের কথাবার্তা যখন একটা দেশে ওপেনলি সেই দেশের ছাত্র নেতারা বলে, আর তার উপরে যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলুন আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাই বলুন কি স্বরাষ্ট্র উপদেষ্টা বলুন, কারোর মুখ থেকে একটা টু শব্দও বের হয় না, তখন কিন্তু জিনিসটা অত্যন্ত গম্ভীর হয়ে দাঁড়ায়। তাই আজকের ডেটে এমন একটা সিচুয়েশন বাংলাদেশ দাঁড়িয়ে গেছে যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো রাজনৈতিক সুসংগঠন নেই, যে যেমন যার কাছে ইচ্ছা তেমন ভাবে মার খাচ্ছে, যে যেমন যার কাছে ইচ্ছা তাকে মারছে। রিসেন্টলি ঘটনা কি হলো, দীপু দাস একজন হিন্দু পরিবারের ছেলে, সে নাকি বাংলাদেশের কোনো এক কোম্পানিতে জব করত, সেই কোম্পানি থেকে টেনে হিসড়ে তাকে বের করে নিয়ে এসে আধমারা করে তাকে জ্বলন্ত মানে আগুন ঢেলে, গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হলো তাকে। এই ধরনের কথা বলতে গেলেই শরীরে হয়তো কোথাও লোম খাড়া হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু ওরা ওপেনলি সেটা করলো, আর সেটা ক্যামেরা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়লো। কত বড় নির্মম ভাবে এই হত্যা, কত বড় জঘন্য এই হত্যা, সেটা একবার ধারণা করতে পেরেছেন? শোনা যাচ্ছে যে এই দীপু দাস ইনি নাকি যে ইসলামের নবী, সেই নবীর নামে হয়তো কোনো খারাপ কথা বলেছিলেন, কিন্তু এখন বাংলাদেশের যে সমস্ত আধিকারিক যারা রয়েছে তারা সমস্ত ডিটেলস দেখার পরে বলছে না, ওর কোনো দোষ ছিল না, ওর অপোজিশনে কোনো রকম প্রমাণ হয়নি, কোনো প্রুফ নেই যে ও নবীর নামে কিছু খারাপ বলেছিল, কি কি তার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
তাহলে দেখুন তো, একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল, হিন্দুদের ওপর অত্যাচার হয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, অথচ টু শব্দও সারা বিশ্ব কেউ করছে না। এতদিন ভারত বলে এসেছে, আজকের ডেটে ইউনাইটেড নেশন, জাতিসংঘ এবং আমেরিকা একটু কমেন্ট করলো। আর যে কারণেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব ভালোভাবে বুঝতে পেরে গেল যে না, এখনই সময় এই পাল্লা ছেড়ে ওই পাল্লায় গিয়ে বসার। তাই ভারতের সেনাপ্রধানকে ডাইরেক্ট কথোপকথনের চ্যানেল ওপেন করে ফেলা হলো। এবার খেলা জমবে। আগামী দিনে সময় আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধুতি গুটিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার। আর এই তালোয়া চাটা যে কাটা মালগুলো রয়েছে, সেই মালগুলোর ভবিষ্যৎ যে কি হবে সেটা আমরা কিন্তু এখনো ধারণা করতে পারছি না। যাই বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব, কি এমন বড় কারণ থাকতে পারে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ থেকে আমাদের ভারতের সেনাপ্রধানকে ডাইরেক্ট কল করলো? কি এমন কারণ থাকতে পারে? কোনো কি নতুন বড় কোনো প্ল্যান চলছে বাংলাদেশে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু আপনারা ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।